নমস্কার বন্ধুরা, শ্রুতির তরফ থেকে সুজাতা আজকে আপনাদের সামনে যে গল্পটি নিয়ে আসছে সেটির সামাজিক বার্তা কিন্তু যথেষ্ট। আমরা আমাদের চারপাশে অনেক অবাস্তব জিনিসকে ভগবান, ঈশ্বর, ঐশ্বরিক ইত্যাদি তকমা দিই। সেই তকমা দিতে গিয়ে যে সেই তকমাটি পাচ্ছে তার যে কি অবস্থা হয় সেটা আমরা কখনো কল্পনা করেও দেখি না। সেই রকমই একটি ঘটনা নিয়ে স্বপ্নময় চক্রবর্তীর লেখা গণেশ গল্পটি আমি আপনাদের সামনে তুলে ধরছি। শুরু করছি স্বপ্নময় চক্রবর্তীর গণেশ। কতদিন হলো নিরুদ্দেশ? গত হাটবার্থে। মানে কতদিন? ধরুন 4 দিন। বয়স? বন্যার সালে জন্ম। গোপ উঠেছে এই একটু রেখার মতো। আচ্ছা 14। আচ্ছা, ঝগড়া ঝামেলা কিছু হয়েছিল? আগে না। টাকা পয়সা চুরি টুরি? কিংবা নেবে আমার যে আছে? আইডেন্টিফিকেশন মার্ক আছে কিছু? সেটা কি স্যার? আরে এই ধরো কোনো আঁচিল, জুরুল, কাটা দাগ টাগ। পাশ থেকে কনস্টেবলটি বলল, আরে চিহ্ন চিহ্ন, যা দেখি তোমার ছেলের চিনা যাবে। বিজয় হাজরা তক্ষুনি বলল, আছে আছে স্যার, আছে। শ্যামরার বাকানটা বড়, এত পর্যন্ত, কুলোর মতো পেরায়। নতুন আসা মেজবাবু অবাক হয়, বলে কুলোর মতো? অসুখ বিসুখ নাকি? কনস্টেবলটি হাসি মেরে বলে, আছে স্যার, এ অঞ্চলের ব্যাপার আছে, পরে জানবেন। নতুন আসা মেজবাবুটি লিখলেন, ভেরি লার্জ লেফট ইয়ার। থানায় ডায়েরি করিয়ে বিজয় হাজরা ফিরছিল। তখনই দেখলো পিচ রাস্তার বাস স্টপেজে দাঁড়িয়ে ফিল্টার ফুঁকছে গোপীবল্লভ। চুলে টেরি, গায়ে টেরিকটন, বগলে চামড়ার ব্যাগ, আর হাতে জামা কাপড়ে পুটুলি। গোপীবল্লভকে আগে নাম ধরেই ডাকতো বিজয় হাজরা। বয়সে ছোট কিনা, ধোপাদের ঘরের ছেলে, তেল অব্দি পড়েছিল। এখন এই ড্রেস মারা অবস্থায় কি ডাকবে ভাবছিল। তার আগেই গোপীবল্লভ ডাকলো, বিজয়। ডাকের মধ্যে বেশ মশলা এসেছে। বিজয় হাজরা কাছে গেল। গোপীবল্লভ বলল, কি হলো? তোমার ভাইয়ের কেসটা কি করলে? বিজয় বলল, ওসব কেস কথা পরে, আমার ধনঞ্জয়ের কি করলা তুমি? কানটা বড় হয়ে গেল। স্কুলের ছেলে পিলে আর পাড়ার সেটো স্যাংরা সব লম্বা কান ধরি টানাটানি করি এমন অস্থির করে তুলিল যে স্যাংরা খ্যাপা বানা হয়ে ঘিন ঘিন করতে করতে ঘর ছাড়ি পালালো। এখন যে কোটি গেছে সে। গোপীবল্লভ আঙুলের সিগারেট সমেত পাঞ্জাটা ভোটের চিহ্নের মতন করে বিজয় হাজরা মুখের সামনে ধরল, মানে থামো। বিজয় থামলে গোপীবল্লভ, বুঝলে বিজয়, ঝাড়া খাপাচ্ছে ওইসব চ্যাংড়া চোটা বুনুন। ওদের মধ্যে দেখো অনেকেই কান বড় হবে, নাক বড় হবে, হাত বড় হবে, কিচ্ছু ব্যস্ত হবার নেই, কাজে বুঝছে। বিজয় হাজরা বলে, সে কথা লয়, বলতেছি তুমি তো 5 জায়গায় গাল মারো, আমার ধনার সন্ধানটা করো দেখিনি। টিভিতে ওরা দেখানো যায় না? সে দেখাবে কি করে? ওর কি ছবি আছে? হ্যাঁ আছে। কি মেলার সময় তোলা হয়েছিল না, পেছনে তাজমহলের সিন আছে। আরে সে তো পুরনো। কান বড় হবার পর ছবি আছে? তা অবশ্যই নাই, তবে
তাইলে ধনারে খুশি পাওয়ার কি উপায়? সে আমি দেখছি নে, তোমার কিছু চিন্তা করার নেই। চিন্তা করবে চিন্তামণি, তোমার ভাইরার কাছে যাওয়ার ছিল, একটা কেস আছে বলছিলে না, সেটা মোর দ্বারা হবে নি, আমি নিয়ে যাবো নি, মাথা নাড়তে থাকে বিজয়। ঠিক আছে, আমি একাই যাব। অ্যাড্রেসটা, আরে মানে ঠিকানাটা তো বলবে। ওই তো আনন্দপুর গ্রাম। ভাইরার নাম মহাদেব হাজরা। বাস এসে গেল। সিগারেটের হলুদ ফিল্টার রাস্তার ধারে সাদা ধূত্রফুলের দিকে ছুড়ে দিয়ে বাসের হ্যান্ডেল ধরল গোপীবল্লভ। একটু টাউনে যাব, জামা কাপড়গুলো একটু লন্ড্রিতে দিতে হবে। ধোপাদের ছেলে গোপী এখন জামা কাপড় কাচাতে ধোপা বাড়ি চলল। দিন কতক পরে গোপীবল্লভ হাজির হলো মহাদেব হাজরার ঘরে। গোপীবল্লভের পরনে ফাইন ধুতি, কোচাটা ফুল বানিয়ে পকেটে রাখা, ঠোঁট লাল, বগলে চামড়ার ব্যাগ। বলল, বিজয় হাজরা পাঠিয়ে গেছে। কি বৃত্তান্ত? কথা আছে, দরকারি কথাবার্তা আছে কিছু। মহাদেব হাজরা খেজুর পাতার চাটাই পেতে দিল। গোপীবল্লভ চাটালে ফু দিয়ে বসলো। সটাস করে ব্যাগের চেন খুলল, কিছু কাগজপত্র বার করলো। মহাদেব হাজরা বুঝে নিল কোন 2 নম্বরই ব্যাংক পার্টি। এখন নানা রকমের ব্যাংক গজিয়েছে, মা লক্ষ্মী সঞ্চয়, ম্যাডোনা সেভিংস, এইসব। টাকা খিচে হাওয়া হয়। মহাদেব তাড়াতাড়ি বলে, টাকা পয়সা নেই মোটে, ওসব দিতে পারবো নি। গোপীবল্লভ বলে, আরে টাকা পয়সা তোমার দিতে হবে না, বরং উল্টি তুমি পাবা মেলা টাকা। আরে ব্যাপারটা শোনো মন দে। একটা ফিল্টার সিগারেট ধরাই গোপীবল্লভ, আর একটা মহাদেবের দিকে বাড়িয়ে দেয়। কমলা রঙের ফিল্টারটা মহাদেবের দিকে চেয়ে আছে। নেব কি নেব না করেও মহাদেব ওটা নেয়। গোপীবল্লভ সিগারেটের সামনে গ্যাস লাইটার খিচ করে, লাইটার ফনা তুলে দেয়। শোনো বলি, আমি একটা কোম্পানির কাছ থেকে আসছি, কামিং ফ্রম ভেরি গুড কোম্পানি, ইন্টারন্যাশনাল লেভেলিং কোম্পানি, ইন্টারন্যাশনাল জুড়ে কাজ কারবার। এই কোম্পানি মানুষের সেবার জন্য কাজ করতেছে, নানা রকমের রিসার্চ চালাচ্ছে, বুঝলে? মহাদেব মাথা নাড়িয়ে হ হ করে, কিন্তু কিছুই বুঝতে পারে না। এত বড় কোম্পানি মহাদেবের কাছে কি দরকার? সিগারেট টানতে ভুলে যায় মহাদেব। গোপীবল্লভ বলে, আমি হলুম রে সেই কোম্পানির লোক, ক্যানভাসার, আরে এজেন্ট, বুঝলা না? মহাদেব এবার অন্য রকমের মাথা নাড়ায়, মানে বোঝেনি। গোপীবল্লভ বলে, তোমার একটা ছেলে আছে না, একটু খ্যাপাতা না? মহাদেব বলে, খ্যাপা নয়, একটু বোকা মতো, আসলে খুব সরল প্রকৃতি। কোম্পানিরে দাও ছেলেটারে, 6 মাস বাদ ফেরত পাবা, সঙ্গে টাকা। কাগজপত্র খোলে গোপীবল্লভ। আমি যে বিন্দুভূষণ বুঝতে পারতেছি না, সব জলের মতো বুঝিয়ে দিচ্ছি। শোনো, আমাদের কোম্পানির কিছু গ্যারাগেরই দরকার। আরে ছেলে পিলে খাবে ভালো, থাকবে ভালো। এবার টার্ম কন্ডিশন গুলি শুনে নাও। আমাদের কোম্পানি হলো সেই সায়েন্টিফিক কোম্পানি, রিসার্চ চলতেছে। আরে বুঝলা না, যে ছেলেদের ওখানে নেওয়া হবে তার গার্জিয়ান ভর্তি করে দিলেই প্রথমে নগদ 500 টাকা পাবে, 500। এবার ওই ছেলেদের অঙ্গে ইঞ্জেকশন ফোলা হবে। আরে রিসার্চের ইঞ্জেকশন এক একটা ছেলের এক এক অঙ্গে, কার কোন অঙ্গে ইঞ্জেকশন ফোলা হবে তা কোম্পানির সায়েন্টিস্টরাই ঠিক করবেন।
ইনজেকশন ফুললি কারো কারো অঙ্গ বড় পানা হতে পারে। আরে বুঝলা না, যদি বড় পানা হয়ে যায় তবে 6 মাস পরে ছেলে সমেত পাবা 5,000 টাকা। আর যদি কিছু না হয় 2 মাস, 2 মাস, হ্যাঁ 2 মাস, 2 মাস, 2 মাস পর্যন্ত ওরা দেখবে কাজ হচ্ছে কিনা। যদি কাজ না হয় 2 মাস পরে ছেলে ফিরত, সঙ্গে 1,000 টাকা। মহাদেব বলে, ডেলি ডেলি ইনজেকশন করবে, ব্যথা লাগবে নি? গোপী বলল, সিগারেটের টুস্কি মেরে ছাই ঝেড়ে ফেলে বলে, আরে স্পেশাল ইনজেকশন রে, আরে পিঁমড়ে কামড়েছেও কম ব্যথা। তোমার ভাইয়ার গায়ের অনেক ছেলেপিলে আমাদের এই স্কিমে গিয়ে আবার ফিরে আসিছে, ওদের জিজ্ঞাসা করলে ডিটেল জানতে পারবা। সবাই গায়ের ওজন বাড়ায় ফিরে আসিছে, ওদের কাছে ইনকোয়ারি করি ডাক্তা ডানলপিল। আরে ডানলপিল বুঝলা না? আরে মানে দুধের ফেনার মতো নরম বিছানায় শুইছে, ভালো ভালো খাবার খাইছে। মহাদেব বলল, ওই যে অঙ্গ প্রত্যঙ্গের কথা বললে, অঙ্গ বড় হলি তো খুঁত হয়ে যাবানে, তার কি হবে? তারও হবে দেখি। তুমি তো মেয়ে সন্তান পাঠাচ্ছ না যে একটা আঙুল ছোট বড় হয়ে গেলি খুঁতি হয়ে যাবানে, বিয়ে দিতে পারবা না। আরে পাঠাচ্ছ তো ছেলে, সোনার আংটির আবার বাঁকা হয় নাকি? তা তোমার ভাইয়ের আর ছেলেটারও তো কানটা বড় হয়ে গেছে, তাই কি হলো? বরং হিন্দি হয়ে গেল বেকারির যুগে। কি হিন্দি হলো? শোনালি বুঝি? তোমার ভাইরা তো আমার কাছে কেঁদে কেঁদে একসা, বলে ছেলে হারাই গেছে। আমি বললাম অত না, ওটা ভাষা আর নাই, আমি দেখছি। কদিন আগে স্বরূপনগরে হয়েছিল সার্কাস, যা ভেবেছি ওখানে জোকারের কাজে নিয়ে গেছে তা বোঝো। এই মাত্র 14 বছর বয়সী চাকরি কেটে নিল। আরে কানটা বড় হলু বলেই না পেল। তাই এখানে বলে রাখি, কোনো গ্যারান্টি নেই সবারই যে এমন ধরো অঙ্ক বেড়ে যাবে, তার কোনো গ্যারান্টি দিচ্ছে না কোম্পানি। আসলে এটাই তো কোম্পানি রিসার্চ, একটা ইনজেকশন দিলে কারো কারো অঙ্গ বড় হয়ে যাচ্ছে, আবার ওই একই ইনজেকশনে কারোর কিছুই হচ্ছে না। কেন এমন ধারা হয়, এই হলো রিসার্চ। ওসব বড় বড় ব্যাপার, ওসব তোমরা বুঝবা না। এই ধরো যেমন চিংড়ি খেয়ে কারোর গায়ে চকচক ওঠে, কারোর বা কিছুই হচ্ছে না, তা তোমার ছেলেমেয়েরে দাও। মহাদেব মাথা চুলকোয়, কিছু বলে না। একবার বললো, ধরো যদি ইদিক সিদিক কিছু হয়ে যায়। ইদিক সিদিক মানে? ওই ওই ভালো মন্দ কিছু। ও মানে সে কথাটি বলা হয়নি। কোম্পানি সব ব্যবস্থা রেখেছে, কিছু ত্রুটি করেনি, কিন্তু যদি রিসার্চ চলাকালীন এক্সপায়ার হয় আর আরে মানে মরি টরি যায়, তবে নগদ 50,000 টাকা দেবে কোম্পানি। বাড়ি ফিরে আসার পর যদি ওরকম কিছু হয়, তাহলে অবশ্য কোম্পানির দায়ী হচ্ছে না। যদি থাক থাক, ও কথা বলতে হবে না আর। তবে কি করবা ভেবে দেখি, পরিবারের সঙ্গে পরামর্শ করি। আরে পরামর্শ তুমি কি করবা, সে আমি করে দিচ্ছি। আরে দেখো তোমার পরিবারে, সে তো এখন ঘরে লাই মুড়ি ভাজতে গেছে। আচ্ছা তবে ছেলেটারে নিয়ে আসো একটু দেখি, সে বোধহয় ঘুমাচ্ছে, ও একটু ঘুমোয় বেশি। বয়স কত মানে অ্যাকচুয়াল? ধরো 10 চলছে এখন। নাম কি রেখেছ?
রেখেছিলাম তো গণেশ, কিন্তু ছেলেটা একটু বোকাশোকা তো, কথা স্পষ্ট বলে না, মুখ দিয়ে লাল গড়ায়। ওরে সবাই ডাকতে লাগলো ক্যাবলা। এখন বলতে গেলে ওইটাই নাম। মিলিয়ে দিলে নাম রেখেছিল তো বেশ। মহাদেবের পুত্র গণেশ। তা বুধবার আসি, মঙ্গলে উষা বুধে পা, যেটা ইচ্ছা সেটা যা। না গো, আর কদিন থাক, পরের মাসে এসো। মহাদেবের ভাইরা ভাই বিজয় হাজরার ঘর এমন বেশি কিছু দূর না, 8-10 কিলোমিটার হবে। কিন্তু কথায় বলে না, রাজায় রাজায় দেখা হয়, তবু ভাইরায় ভাইরায় দেখা হয় না। বহুদিন দেখা সাক্ষাৎ নেই ওদের। বিজয়ের ছেলে ধনঞ্জয়ের কান বড় হবার কথা শুনেছে, কিন্তু একবার চোখের দেখা হয়নি। এবার গেল, পরামর্শ আছে। বউকে নিল না। মহাদেব তো আর বউয়ের ভেড়া নয় যে সবসময় বউয়ের কথা মতো চলবে। মহাদেবকে দেখে বিজয় হাজরা বেজায় খুশি। স্বামী স্ত্রীতে যত্ন আত্তি করলো, মহাদেবকে মনি অর্ডারের কাগজ দেখালো। ধনঞ্জয় ডায়মন্ড হারবারের থেকে পাঠিয়েছে 50 টাকা। তারপর খবরের কাগজে ছবি দেখালো, খামে করে পাঠিয়েছে ছেলে। ছেলের ছবি উঠেছে। মহাদেব পড়তে পারল, ডায়মন্ড হারবার টাইমস। ধনঞ্জয়ের মস্ত কানের উপর বসে আছে একটা টিয়া পাখি। কানের মধ্যে অনেক রিং সারসার আটকানো। একটা রিংয়ের সঙ্গে দড়ি বাঁধা, আর সেই দড়িটা টানছে একটা বাদর, মানে দোল খাওয়াচ্ছে। ধনঞ্জয় হাসছে। তলায় লেখা, জুপিটার সার্কাসের একটি দৃশ্য। ভালোই তো আছে ধনঞ্জয়। মহাদেব বলল, ধনার সঙ্গে তো দেখা হলো না, অন্য 2-1টি ছেলে পিলে যদি দেখাতে পারো যারা ওই হিচকিনি গেছে, একটু তত্ত্ব তালাশ নিতাম। বিজয় তখন মহাদেবকে নিয়ে চলল কাছেই একটা ঘরে। ঘরে নতুন টিন চকচকাচ্ছে। বিজয় বলল, যে দুঘরানির ছেলের আঙুলের টাকায় নতুন টিন। মেয়ের বিয়ে দিয়েছে, বিয়েতে সাইকেল টেপ রেকর্ড বেছে। যদু ঘরামির গাজলের সন্ন্যাসীর মতন খ্যাংরা খ্যাংরা চুল, মুখে দুশ্চিন্তার চাপ ঘুষি গেছে। যদু বলল, ভালো হলো তুমি এইছো, তোমার কাছেই যাবো মন করছিলাম। আমার ছেলেটারও সার কিছু ঢুকায় দাও না। যদুর ছেলে এলো, বছর 12 বয়স। ডান হাতের আঙুলগুলো হাতখানেক লম্বা হয়ে পায়ের গোড়ালি পর্যন্ত গেছে। একবার পিঠ চুলকালো ছেলেটা। আঙুলগুলো ঢ্যামনা সাপের মতন কিলবিল কিলবিল করে উঠল। যদি বলল, ছেলেটা এমনি বড় ঝামেলায় পড়েছি গো, পুলিশ খুব টর্চার করিল, মুখটা এখনো কেমন ফুলে রয়েছে। টর্চার? তো মারলো কেন, কি দোষ? আর বলো কেন, আরে গোপীর কোম্পানি যখন ছেলে ফিউজ করলো, তখন তো আঙুলগুলি সব বড় বড়। যুধিষ্ঠির তখনও পিছু লাগলো। যুধিষ্ঠির কেনা? আরে যুধিষ্ঠিরের নাম শোনানি, যুধকর্তা। ও আচ্ছা বলো। আরে ও বলিল, আরে তোমারে আমার বড় দরকার, তোর আঙুলগুলো এমন কায়দা হইছে যে কোন যন্ত্রের সাধ্য নেই ধারে কাছে যায়। যুদ্ধ ওরে ট্রেনিং দিল, ঘরের জানলার ভেতর দিয়ে হাত ঢুকোয় আঙুলের কায়দায় জিনিসপত্র গ্যারাটি শিখলো। এর মধ্যে কবে তালবন্দির এক মুরব্বীর মাস্টারের বউয়ের গলার হাত আঙুলের কায়দায় চুরি করতে গিয়ে বিপত্তিটি ঘটালো। মাস্টার সেদিন বাড়ি ছিল না, পার্টি মিটিং করতে গেছিল বারাসাত। মাস্টারের বউ গলায় সুরসুরিতেই সজাগ হলো, আর দেখলো মুখির উপর লম্বা হাত আর আঙুল কিলবিল কিলবিল করতেছে। সে তো ভাবলো ভূত, তারপর অজ্ঞান। মাস্টার পরদিনই পুলিশে খবর করলো। পুলিশ তো মরবার দণ্ডারে ধরি মেটা গেল। ছেলে সব স্বীকার করে নিল। যুদ্ধরে কিচ্ছু করলো নি, সে দিব্যি ঘুরে বেড়াচ্ছে।
এখন পুলিশ বলতেছে কি জানো, যতদিন ছেলের এমন কেসের পানা আঙুল থাকবে মাসে মাসে 50 টাকা করে থানায় ট্যাক্স দিতে হবে। আমিও গেছিলাম থানায়, বললাম এত টাকা কোথা পাবো? মেজবাবু বললো, কেন অতগুলো টাকা পেলে যে কোম্পানি দিল? বললাম সে টাকায় মেয়ের বেঁধেছি। বড়বাবু বললো তাহলে আঙুল কেটে গেল। তারপর খোঁজ করি এজন গোপী বল্লভরে ধরলাম। সে বলে কাটতে হয় হাসপাতালে কাটা হয়ে যাও, কোম্পানি বড় করে দিতে পারে, ছোট করার কোনো কন্ডিশন নাই। যদু খরানি এবার বিজয় হাজরার কাছে প্রায় হাত জোর করে, বলে তোমার ছেলেরারই বলি কই, আমার ছেলেরার একটু সার্কাসে ঢুকায় দাও দেখিনি, ছেলেরার হিন্দে হয়ে যাক। বিজয় বলল, ছেলের তো ঠিকানা জানতে পারিনি, আসবে নিশ্চয়, আমি বলবানে। আর একটা বাড়িতে মহাদেবকে নিয়ে গেল বিজয়। মহাদেবকে বলল, এ বাড়ির ছেলেটার খারাপ জায়গায় ইঞ্জেকশন দিয়েছে। বিজয় ডাকতেই ছেলেটা এলো। পিঠে খিচ্ছিরি ব্যাপার, ওটা ল্যাজের মতন লাগছে। মহাদেব তো অচেনা লোক, দেখেই ছুটতে গিয়ে ঘরের মধ্যে সে দিয়ে গেল। বিজয় বলল, থাক, লজ্জা পাচ্ছে। এইরকম আরো দু একটা ইচকিনের ছেলে মেয়ে চোখে দেখে সে ঘরে ফিরে আসলো। বিজয়কে জিজ্ঞাসা করে মহাদেব, তুমি ভাই কি পরামর্শ দাও, ইচকিনে পাঠাবো? বিজয় বলল, আমি ভাই কি বলবো, নিবিড় পাটা। মহাদেব সিদ্ধান্ত নিল, যা টাকা পাওয়া যাবে তার তুলনায় ফ্যাচাং এমন কিছুই না। আঙুল লম্বা হয়ে গেলে চোখে চোখে রাখলেই হবে, যাতে যুধিষ্ঠিরের পাল্লায় না পড়ে। আর তাছাড়া তার ছেলে হলো হাবাগোবা, যুধিষ্ঠিরে ওকে মেরেও না। আর অন্য কোনো অঙ্গ বড় হয়ে গেলে তার কাছে না হোক মেলায় দেখিয়ে দুটো পয়সা পাওয়াই যাবে। সিঁদুর টিদুর পরানো 6 ঠ্যাংওয়ালা গরু দেখেছে মেলায়, 50 পয়সা টিকিট কেটে দেখছে সব লোক। গোপী বল্লভকে শুধু বলবে খারাপ জায়গাটায় যেন ইঞ্জেকশনটা না দেয়, ওটিন যেন দেখে। মহাদেব আরো সিদ্ধান্ত নিল যে বউকে কিছুই বলবে না, বললে বউ ছেলেকে কিছুতেই ছাড়বে না, হাবা গোবা হোক আর যাই হোক। বহু আদরের ধন এ ক্যাবলা। ক্যাবলা হওয়ার পর আর কোনো ছেলেপুলে হয়নি। হাসপাতালে দেখিয়েছিল, বলে দিয়েছে নাড়িতে জট লেগে গেছে, অপারেশন কেস, মেলা টাকার ধাক্কা। এই স্কিমে যদি কিছু টাকা পাওয়া যায় তা দিয়ে অপারেশন করিয়ে নাড়ির জট ছাড়িয়ে নেবে। গোপী বল্লভ নিতে এলে বউকে বলবে কলকাতার বড় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছে, 6 মাস পর ভালো হলে ফিরে আসবে। আর গোপী বল্লভকে অনেক করে বুঝিয়ে বলবে, দেখো খারাপ জায়গাটায় যেন ইঞ্জেকশনটা না দেয়। সকাল থেকে মেঘ, বাতাস থম মেরে আছে, গাছের পাতা নড়ে না, বিবিধ ভারতী বাজে। মহাদেব ওর ছেলেকে আদর করে সকাল থেকে কাছেই রেখেছে। ওর মুখের লালায় মহাদেবের সারা গা ভিজে যাচ্ছে, বিবিধ ভারতী বাজছে। ক্যাবলা হাতের আঙুলগুলো আঁকড়ে ধরে আছে ট্রানজিস্টার। কদিন আগে কিনে এনেছে মহাদেব। ছেলে চলে যাবে, কদিন বাজাক, বড় শখ ছিল ছেলের। মহাদেব ছেলেকে জড়িয়ে ধরে বলছে, কিরে ওখানে গিয়ে ভালো থাকবি তো বাবা? থাকবো। আমাদের জন্য খুব ভাববি? ভাববো। ইঞ্জেকশন দিলে ব্যথা লাগলে কাঁদিস না? কাঁদবো না। আমাদের জন্য কাঁদবি না তো? কাঁদবো না। চোখের জল ফেলবি? ফেলবো। আসলে হাবাগোবা ছেলেটা ঠিক মতো বুঝতে পারছে না কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, কি জন্য যাচ্ছে। মহাদেবের গ্রামে মুড়ির মোয়া বাজছে, গুড় মাখানো মুড়িতে নুন মাখানো জল পড়ছে। কাল থেকেই কাঁদছে। বিবিধ ভারতী কিন্তু বাজছে। বাইরে ঘুঘুর ডাক, এমন ঘুঘু কি রোজই ডাকে? বাতাস থম, একটা পাতা খসে গেল। ডমডম ডিগা ডিগা। মায়া মমতা কষ্ট লেগে লেগে
মুড়ির মোয়াগুলো গোলাকার হয়ে ওঠে ক্রমশ। একটা নিয়ে ক্যাবলার হাতে দেয়, বলে, হাসপাতালে খিদে পেলে চেয়ে চিনতি খাস বাবা মার? ক্যাবলা বলে, না, চাইব না। আসলে ঘরে বড্ড খাই খাই করে বলে বকুনি খায় ও পেট ভরলেও ঠিক বুঝতে পারে না, বমি করে ফেলে। তখন মার খায়। আর চেয়ে খাবি? খাবি আর চেয়ে? তাই খাবারের কথা চাইতে বললেই ও বলে, আর চাইব না। ক্যাবলার মা ক্যাবলার সারা গায়ে হাত বুলোতে থাকে, বলে, কিচ্ছু দুঃখ করিসনি বাবা আমার, ভালো ফিরবি, ইস্কুলে ভর্তি হবি। হাতের আঙুলগুলোর মধ্যে এমনি ধরা অনেক কথা মিশে যায়। ভগবান, আজ যেন গোপীবল্লভ না আসে। কিন্তু গোপীবল্লভ আসে, বলে, বাস রেডি তো? মহাদেব বলে, রোসো আর 10 মিনিট। শব্দ কটা উচ্চারণ করতে গিয়ে কেঁদে ফেলে। ছেলেকে নতুন জামা প্যান্ট পরানো হয়েছে, পলিথিনের ঠোঙায় নারকোল নাড়ু, মুড়ির মোয়া। গোপীবল্লভ বলে, এসব কিছু দরকার নেই, কোম্পানি বাইরে ফুড অ্যালাউ করবে না, ওরাই যথেষ্ট ফুড দিয়ে থাকে। আরে গণেশের মা তবে বলে, তবু থাক না, ও ভালোবাসে। ক্যাবলার সঙ্গে ক্যাবলার মাকে নিচ্ছে না মহাদেব। মহাদেব যাচ্ছে, ক্যাবলা ট্রানজিশনটা ছাড়ছে না, শক্ত করে আঁকড়ে রেখেছে। ক্যাবলার মা ক্যাবলার করে আঙুলে কামড় দেয়, মাথায় আঘ্রাণ নেয়, আর একবার সর্বশরীর দিয়ে জড়িয়ে ধরে। রেডিওতে আই এম এ কমপ্লেন বয় বেজে ওঠে। কলকাতা শহরে একটা বিরাট বাড়ির সামনে দাঁড়ায় গোপীবল্লভ, বলে, দেখো এই বাড়ি। ঘাড় উঁচু করে মহাদেব দেখলো বাড়ি কিভাবে আকাশ ছুঁয়েছে। গোপীবল্লভ বলল, এই বিল্ডিংটার 14 তলায় আর 15 তলায় হলো আমাদের কোম্পানি। কি যে কাণ্ড কারখানা চলতেছে তার কোনো ধারণা করতে পারবে না। কত রিসার্চ, এক্সপেরিমেন্ট, এমন যে নিমফল বীজ তার পোনায় ইঞ্জেকশন মারি দিচ্ছে যে সেই বীজ পুতলি যে নিম গাছ হবে, তার পাতা হবে মিষ্টি। এইসব চলতেছে। সায়েন্স সায়েন্স, আরে সায়েন্স যে কোথায় গিয়ে ঠেকছে তা তোমরা বুঝবা না। ওরা লিফটের ভেতর ঢুকলো, দরজা বন্ধ হলো নিজে নিজে। এই প্রথম ভয় পেল ক্যাবলা, কেঁদে উঠল। 14 তলায় একটা ফুল নকশা কাটা দরজা ঠেললেই ঠান্ডা। টেবিলের ওপাশে সুন্দরী মেয়ে, মেয়ের সামনে চেয়ার। গোপীবল্লভ বলল, তোমরা এখানে বসো। নরমে ভেতরে ডুবে যায় মহাদেব। মহাদেবের কোলে গণেশ। অন্য একজন ছোট চুলওয়ালা সুন্দরী আসে, সামনে মেলে ধরে রঙিন কাগজ। সই করবেন না টিপ? কাঁপা কাঁপা সই করে মহাদেব হাজরা। আর একবার চুমো খায় ক্যাবলা গণেশকে। ওর লালা লাগে মুখে। মেয়েটি মহাদেবের হাতে 5টি 100 টাকার নোট দিয়ে মুচকি হাসে। তারপর মহাদেবের কোল থেকে ছেলেকে নিয়ে যায়। অন্য একটা ফুল নকশা কাটা দরজা ঠেলে দেয় ওদের। গোপীবল্লভ মহাদেবের কানে কানে বলে, মন খারাপ করো না, তোমার কোনো লস নাই, উল্টি লাভ। কি বা করতো তোমার ওই হাবা গোবা ফেলে? যা হোক, এই 500 টাকা থেকে আমাদের 50 টাকা দাও। মহাদেব বাড়ি ফেরে। হাতের কবজিতে ধর্মতলা থেকে কেনা 70 টাকার ইলেকট্রনিক্স ঘড়ি। এরপর আকাশে আরো ইনসার্ট উঠে। ক্রায়োজেনিক রকেট ইঞ্জিনের নো হাউ জেনে যায় ভারতবর্ষ। কর্ডলেস টেলিফোনের উৎপাদন বাড়ে। 6 ডিজিটের টেলিফোন নাম্বার 7 ডিজিটের হয়। অনেক স্ত্রী ভ্রূণ নষ্ট হয়, ধ্বংস হয়, গৃহবধূ পড়ে। ক্যাবলা ফিরে আসে। ওর নাকটা লম্বা হয়ে নাভির কাছে এসে পড়ে। একটু নাড়তেও পারে, সুরের মতন লাগে। ওর কান দুটো বড় বড় করে দেওয়া হয়েছে। ওর শরীর নাকি দারুণ সেন্সিটিভ।
নাকের ওপর কয়েকটা ইঞ্জেকশন দেওয়ার পরই নাকটা তাড়াতাড়ি বাড়তে শুরু করেছিল। এটা একটা রেয়ার কেস। নাককে নাকি সহজে বাড়ানো যায় না। এর আগে আফ্রিকায় মাত্র একটি কেস সম্ভব হয়েছে। নাকের পর কানে ইঞ্জেকশন অ্যাপ্লাই করা হয়, এজন্য বেশ অনেকটা টাকা বেশি দিয়েছে পার্টিকে কোম্পানি। ক্যাবলার গা থেকে অনেকবার রক্ত নিয়ে পরীক্ষা করেছে কোম্পানি। কি আছে এই রক্তে? কেন এত তাড়াতাড়ি সাড়া দিচ্ছে? এই পরীক্ষার ফল পার্টি জানে না। ক্যাবলার মাথার থেকে নিউরন সেল নিয়ে পরীক্ষা করেছে কোম্পানি। এই পরীক্ষার ফলও পার্টি জানে না। ওকে নানা রকমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে শরীরের বিভিন্ন জায়গায়। কি ইঞ্জেকশন, কি হরমোন কিংবা স্টেরয়েড বা অন্য কিছু, তা কোনোটাই পার্টি জানে না। শুধু পার্টির স্কিন ম্যাচুয়ার করে। পার্টি প্রজেক্ট থেকে ফিরে আসে লম্বা নাক আর দুটো বড় বড় কান নিয়ে। স্বপ্নদল চক্রবর্তীর গণেশ গল্পটির প্রথম ভাগ আজকে এই অবধি শুনলেন। আপনারা দেখলেন একটি সুস্থ সবল বিশেষভাবে সক্ষম একটি ছেলে কিভাবে অন্য একটি রূপে রূপান্তরিত হলো। এবার তার জীবনে কি ঘটতে চলেছে সেটা জানতে হলে সামান্য একটু অপেক্ষা করতে হবে। দ্বিতীয় পর্বে আপনারা জানতে পারবেন গণেশ বা ক্যাবলার কি হলো।